নমস্কার। আমাদের আলোচনা চলছে বাঙালি জাতি বিলুপ্তির পথে হাঁটছে এবং তার বিলুপ্তি প্রায় আসন্ন এরকম একটি বিষয়কে ধরে আমাদের আলোচনা চলছে এবং এটা করতে গিয়ে আমাদের চলে যেতে হয়েছে অতীতে বাঙালির ইতিহাসে। এবং বাঙালির ইতিহাসে আমরা বহুবিধ বিষয় যেগুলো অনালোচিত বা এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, কারণ সেই রিটেন কোনো ডকুমেন্টস সেইভাবে নেই, কিন্তু যে উপাদানগুলো রয়েছে ইতিহাসের বাংলাতে এবং ছড়িয়ে ছিটিয়ে আর কি পার্শ্ববর্তী দেশগুলোতে, সেই উপাদানগুলোকে একটা জায়গায় জড়ো করে একটা ইতিহাসের নির্মাণ বলা যেতে পারে। তো তার একটা পর্যায় চলছে এবং একটা জাতিকে বুঝতে গেলে একটা জাতিকে তার সংকটগুলোকে বর্তমানে সময় আর কি সেটা ধরতে গেলে সেটাকে যদি তার কন্টিনিউইটি দিয়ে যদি ধরা যায়, তার একটা অতীত থেকে বর্তমান পর্যন্ত যদি একটা কন্টিনিউয়েশন ধরা যায়, তাহলে তার ভবিষ্যৎ আসলে কি, কোথায় যেতে চলেছে সেটা বোঝার তুলনায় সহজ হয়। এবং সমস্যাগুলোকেও একটা জাতির অবলুপ্তির তো বেশ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো অ্যাকচুয়ালি কি, কেন বাঙালি জাতি আজকে প্রায় অবলুপ্তির জায়গায় চলে গেছে, কেন বাঙালি জাতি আজকে গোটা ভারতবর্ষে প্রধানত চাকর বাকর, রাজমিস্ত্রি অথবা এই অতি সামান্য কিছু আর কি দোকান ঝাড় দেওয়া, জল দেওয়া ইত্যাদি, এই হচ্ছে যে কাজের যে স্টেটাস, এই জায়গায় এসে দাঁড়ালো কি করে হলো এটা। এর এই গোটা পর্যায়টাকে বুঝতে গিয়ে আমরা ইতিহাসে গেছি। তো গতদিন আমরা একটা আলোচনা একটুখানি শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে গণরাজ্য। গণরাজ্য এই কনসেপ্টটা পৃথিবীতে প্রথম যদি কোনো জনজাতির মধ্যে এসে থাকে আর কি, অন্তত আমাদের জানা যতটুকু তাতে সেটা পৃথিবীতে প্রথম, মানে ভারতবর্ষ টর্ষ নয়, গোটা পৃথিবীতে প্রথম গণরাজ্যের যে কনসেপ্ট, গণরাজ্যের যে ধারণা, সেটা বাংলা মানে প্রজাতন্ত্র যাকে বলে, সাধারণতন্ত্র যাকে বলে, সেইটার যে ধারণা সেটা প্রথম বিকশিত হয়েছিল বাংলাতে। এখন এই যে কথাটা আমরা এর আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, এর ভিত্তি কি এই প্রশ্ন গত ভিডিওতেও দু একজন আমাকে করেছেন যে এই কথা যে বলা হচ্ছে এর ভিত্তি কি, এটা কিসের বেসিসে বলা হচ্ছে। তো আমি ওই এর আগের দিন সম্রাট অশোক এবং কলিঙ্গ যুদ্ধ এটা নিয়ে একটুখানি বলেছিলাম, টাচ দিয়েছিলাম যে সম্রাট অশোক ধরে নিন আজ থেকে 2250 বছর আগে, 2250 আগে কলিঙ্গ যুদ্ধ হচ্ছে। এবং সেই কলিঙ্গ যুদ্ধ মানে 231 খ্রিস্টপূর্বাব্দ কলিঙ্গ যুদ্ধের যদি সময়টাকে ধরা যায়। এবং যে সময় তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হচ্ছেন কলিঙ্গ জয়ের পরে। কেন? কারণ প্রচুর রক্তপাত, প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল সেই যুদ্ধে। এই বীভৎস নারকীয় ঘটনা দেখে সম্রাট অশোকের অভ্যন্তরে একটা পরিবর্তন আসে এবং যে পরিবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তনের কারণে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন। খুব সহজ সরল টেক্সট হচ্ছে হিস্ট্রির এইটা। এখন এটা নিয়ে অন্য প্রশ্ন উঠেছে যে অ্যাকচুয়ালি কলিঙ্গ জয় করে ফেলবার পরে অশোকের আর কোনো কিছু জয় করার ছিল না, তো সেই কারণে তিনি ধর্মাশোক হয়েছিলেন। ঠিক আছে, ভালো। প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে যে এর আগের দিন আমরা পরিষ্কার করে বলে দিয়েছি কলিঙ্গ মানে উৎকল এবং উৎকল মানে বৃহৎবঙ্গ। এবং এই যে বৃহৎবঙ্গ, আজকে আমরা যে ভৌগোলিক ভাগগুলোকে দেখছি, আজ থেকে 2500 বছর আগে এর কোনো এই অর্থে কোনো অস্তিত্ব ছিল না। তো এবং এর আগের দিন আমরা এই আলোচনাও করেছি যে ভাষা তত্ত্বের ইতিহাস দিয়েও আমরা এটা দেখেছি যে বাংলা, অসমিয়া এবং ওড়িয়া, এই যে 3টে ভাষা, এই 3টে ভাষাকে মাগধী অপভ্রংশের 3 কন্যা হিসেবে ধরা হয় এবং ভাষাতাত্ত্বিকরা তার ব্যাখ্যা দিয়েছেন। এবং তারও যে সময়টা আর কি মাগধী অপভ্রংশের, সেটাও সমসাময়িক ওই অশোকের যে যে সময়টা আমরা বললাম 2500 বছর আগের যে সময় আর কি, সেই সময়কার জিনিস। তো সুতরাং কলিঙ্গকে যদি এক্সটেন্ডেড বেঙ্গল বলা হয় আর কি, তাহলে তার মধ্যে কোনো ভুল নেই, কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। কিন্তু বিষয়টা সেটাও নয়, বিষয়টা হচ্ছে এর আগে আরো আরো ভিডিওতে আমরা চাঁদ সদাগরের কথা বলেছি। চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রা বা এই বাণিজ্য যাত্রা, বাংলার যে বাণিজ্য যাত্রা, সেইটা নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে এবং সেটা যে একেবারে আন্তর্জাতিক স্তরে ছিল আর কি, শুধু এশিয়া নয়, ইউরোপ এবং আফ্রিকা
এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাঙালির জলপথে যাওয়া আসা ছিল, অবাধ যাওয়া আসা ছিল, সেটা নিয়ে আমরা একটুখানি কথা বলেছি। যদিও এগুলো নিয়ে নানাজন নানা রকম বিতর্ক তুলছেন, নানা প্রশ্ন আমার কাছে এসেছে, কিন্তু আমি একটা বিষয় একটু স্পষ্ট করে বলি। ধরুন বাংলার যে ভূমিরূপের কথা যেটা বলা হয়েছিল আর কি, যে গঙ্গা এবং ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চল। তো এখানে কি হয়, অত্যন্ত উর্বর পরিমৃত্তিকার কারণে এখানে কৃষি এবং নদীজ সম্পদ যেটা আর কি, জলজ সম্পদ, সেগুলো খুব অ্যাভেলেবেল ছিল, এবং নদীপথে পরিবহন বা রিভার ট্রান্সপোর্টেশন সেটা খুব সহজ ছিল। এটা খুব সহজভাবে, এবং এই কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে নদীর পাড়েই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। তো বাংলাতেও সেই সভ্যতা গড়ে উঠেছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে খেয়াল রাখতে হবে, এই গাঙ্গেয় যে সমভূমি, ব্রহ্মপুত্র যে সমভূমি, এটা এত বিস্তৃত, এত বড় এরিয়া জুড়ে এটা ছড়িয়ে রয়েছে। হিমালয় থেকে বয়ে নিয়ে এসে, পলি বয়ে নিয়ে এসে ফেলে হাজার হাজার বছর ধরে বা লক্ষ লক্ষ বছর ধরে এই সমভূমি গঠিত হয়েছে। কিন্তু ভারতবর্ষের যে অন্যান্য অংশ, সেই অংশের যে ভূমিরূপ, তার সাথে এই অংশের যে ভূমিরূপ, তার প্রায় সেই অর্থে কোনো মিল নেই। এবার বিষয়টা হচ্ছে, এই যে অঞ্চল, এই অঞ্চলে যদি খনিজ সম্পদ দেখা যায়, তাহলে দেখা যাবে যে কিছু কিছু খনিজ সম্পদ পাওয়া গেছে, সেটা রাঢ় অঞ্চলের দিকে। রাঢ় অঞ্চল মানে সেই পুরনো যে ল্যান্ড এরিয়া, সেখানে কিছু কয়লা পাওয়া গেছে, এবং অসম এবং তার সাথে আরো অন্যান্য মানে এই সমভূমি অঞ্চলের এরিয়ার মধ্যেই যদি ধরে নিই, কিছু ন্যাচারাল গ্যাস এবং পেট্রোলিয়াম এটা পাওয়া গেছে। এটা ছাড়া আজ অব্দি এখানে এই অঞ্চলে অন্য কোনো হেভি মেটাল অথবা নানাবিধ পাথর আর কি, তার কোনো অস্তিত্ব এই অঞ্চলে কোথাও ছিল না। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইতিহাসে বারবার এটা ঘুরে ঘুরে আসছে যে বাঙালির ঘরে ঘরে সোনা, সোনা, রূপো, স্বর্ণালঙ্কার, বিভিন্ন মূল্যবান পাথর, এগুলো বাঙালির ঘরে ঘরে খুব অ্যাভেলেবেল ছিল। যারাই যখনই লুটপাট করতে আসুক, সেটা মানে নোটেড হিস্ট্রি জমানায় এসে আর কি, মানে ঐতিহাসিক সময় বর্গিরা আসুক অথবা আফগান পাঠানরা আসুক, যদিও এগুলো অনেক পরে, তার অনেক আগের ইতিহাসের কথা আমি বলছি। কিন্তু বাংলায় গাছে সোনা ফললেও মাটির তলায় কোনো সোনার খনি ছিল না। বাংলায় জমিতে জমিতে সোনার ফসল ফললেও মাটির তলায় সোনার খনি ছিল না। তাহলে গোটা বাংলা জুড়ে এই যে এত স্বর্ণালঙ্কার কয়েক হাজার বছর আগে যেটা পাওয়া যাচ্ছে, এগুলো কোথা থেকে এলো? এটা তো ভাববার বিষয়। তো এটা নিশ্চয়ই তাহলে অন্যভাবে এসেছে, কোনো বাণিজ্য প্রক্রিয়ার মধ্যে দিয়েই সেটা বাংলায় এসে পুঞ্জীভূত হয়েছে। ভারতবর্ষে সর্বত্র, গোটা ভারতবর্ষে যে পরিমাণ স্বর্ণভাণ্ডার ছিল আর কি, মানুষের ব্যবহৃত বা দেবতার স্থানে বিভিন্ন নির্মাণের ক্ষেত্রে, শুধু বাংলার ঘরে ঘরে বাংলার মহিলাদের কাছে তার চেয়ে বেশি স্বর্ণ সম্পদ ছিল, যা যুগে যুগে লুণ্ঠিত হয়েছে। কিন্তু প্রশ্নটা একেবারে গোড়ায়, যে এই সোনা এবং এই নানা রকম মণিমুক্ত নানা ধরনের পাথর, মূল্যবান পাথর, সেগুলো বাংলাতে এসে উপস্থিত হলো কি করে? এর কোনোটারই উৎস তো বাংলায় নয়। তাহলে এইটা আসবার, এবার স্থল বাণিজ্য যদি আমি ধরে নিই, স্থল বাণিজ্যের কোনো স্কোপ নেই, কারণ ঘোড়া ছুটিয়ে যাওয়ার সেই অর্থে কোনো রাস্তাই ছিল না। তো বা সেটা যেতে গেলেও আর কি, ওই 2 কিলোমিটার ঘোড়া ছুটিয়ে তারপর আবার 3 কিলোমিটার জলা পেরোতে হতো। সেই ঘোড়াকে পার করানোটাই একটা কঠিন ব্যাপার, তার চেয়ে হেঁটে যাওয়া ভালো ছিল, হেঁটে সাঁতরে ইত্যাদি করে যাওয়া ভালো ছিল। ফলত বাঙালি যাবতীয় এই যে ট্রান্সপোর্টেশন, সেটা নদী এবং সমুদ্র। এবং বিষয়টা হচ্ছে যে বাঙালির এই যে প্রাচীন যে কাব্যগুলো, মনসামঙ্গল হোক বা অন্য মঙ্গল কাব্য যেগুলো আর কি, সেখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে যে একটা বড় সেকশন আর কি, সমাজে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হয়ে যাওয়া প্রভাবশালী যে অংশ, তারা মূলত বিজনেসম্যান। কি ধরনের বিজনেসম্যান? ঠিক দোকানদার নয় বা আড়তদার নয়। এদের বিজনেসের প্যাটার্নটা ছিল যে এরা বিভিন্ন দেশের মধ্যে সেতু তৈরি করে ফেলছিল। কোন কোন দেশ? দীনেশচন্দ্র সেন বৃহৎবঙ্গ লিখতে গিয়ে, বা নিহাররঞ্জন রায় বাঙালির ইতিহাস লিখতে গিয়ে এটা লিখছেন যে শ্রীলঙ্কার যে ভাষা, সেই ভাষার সাথে শব্দ ভাণ্ডারে বাংলা ভাষার ঠিক কোথায় কোথায় যোগ, এবং বিভিন্ন শব্দ ধরে 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 উনি দেখাচ্ছেন যে এটা আসলে বাংলা ভাষায়, বাংলা ভাষা পরবর্তীতে বিবর্তিত হয়ে গেছে। তার মানে বিষয়টা হচ্ছে যে যে গল্প আমাদের মঙ্গল কাব্যগুলোতে পাওয়া যাচ্ছে, যে বাঙালি শ্রীলঙ্কাতে যাচ্ছে, বাঙালি এরকম আরো অন্যান্য নানা জায়গায় ছড়িয়ে পড়ছে আর কি, নৌবাণিজ্যের মধ্যে দিয়ে, সেটা কোনো কোনো কল্পনার বিষয় না, এটা প্রকৃতই এর একটা অস্তিত্ব ছিল।
এবং এই অস্তিত্বটা ছিল, এটা প্রমাণ করে এই যে বাঙালির ঘরে ঘরে এত সোনা, এত মূল্যবান পাথর, এগুলো এই বাণিজ্য যাত্রার মধ্যে দিয়েই আসলে এখান থেকে কি নিয়ে গেছিল, মসলিন বস্ত্র নিয়ে গেছিল, কাপড় নিয়ে গেছিল, ধান চাল খাদ্যদ্রব্য, ফলমূল, নানা ধরনের যেগুলো অন্যান্য অংশের মানুষের প্রয়োজন হয়। এখান থেকে মূল্যবান কিছু কাঠ নিয়ে যাওয়া হয়েছিল, ভেষজ, ঔষধি ইত্যাদি নিয়ে যাওয়া হয়েছিল। তার বদলে এসেছিল সোনা, মণিমুক্ত, হিরে জহরত ইত্যাদি, এবং সেগুলো এসে পুঞ্জীভূত হয়েছিল এই নানাবিধ ধাতুর যে ব্যবহার, মূল্যবান ধাতুর যে ব্যবহার বাঙালি জীবনে, এবং সেটা যে বাঙালি জীবনে একেবারে অঙ্গাঙ্গিভাবে মিশে গেছিল, সেটা হচ্ছে এই বাণিজ্য যাত্রারই ফল। তো এই কথাটা আমরা বলছি যে তার যে সমুদ্র যাত্রার যে প্রামাণ্য যে কোনো নথি আর কি, রিটেন কোনো ডকুমেন্টস যেহেতু আমাদের হাতে নেই, কিন্তু আমরা এই বাদ বাকি সূত্রগুলোকে একীভূত করলে, সেগুলোকে একটা জায়গায় নিয়ে এলে, এটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায় যে এইটাই ঘটেছিল আজ থেকে ২-২.৫ বছর আগে। এরপর আমি আসি ওই সম্রাট অশোকের যে আলোচনা, যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে সম্রাট অশোক ২৩১ খ্রিস্টপূর্বাব্দ তিনি কলিঙ্গ যুদ্ধ জয় করলেন, এবং তারপরে তার ভারতবর্ষে আর কিছু জয় করার থাকলো না, মানে এই ল্যান্ড এরিয়াটার মধ্যে। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে তিনি ধর্মাশোক হলেন, এবং তিনি বৌদ্ধ ধর্মে, মানে ভগবান তথাগত তিনি যে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, সেই বৌদ্ধ ধর্মকে সকলের আচরণযোগ্য একটা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে সেটাকে তিনি ধীরে 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 প্রতিষ্ঠা করলেন, এবং এটা করতে গিয়ে তিনি নামও দিলেন, সেটার নাম অশোকের ধম্ম। এবার এই ধম্মটা হচ্ছে এই পালি প্রাকৃত ভাষা অনুযায়ী আর কি, আমরা আজকে যেটাকে ধর্ম বলছি সেইটারই একটা সিনোনিম। তো এবার বিষয়টা হচ্ছে যে এই অশোকের যে ধম্ম, এটা প্রতিষ্ঠিত হলো কলিঙ্গ যুদ্ধর পর থেকে, মানে ধীরে 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 সেটা তৈরি হতে শুরু করলো, এবং তারপরে তিনি এই এন্টায়ার ইয়েতে দূত পাঠিয়ে শিলালিপির মাধ্যমে তার যে ধম্ম, তার যে ধর্মমত, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে একটা এক্সট্রাক্ট, সেটা নিয়ে যে তিনি ধর্মটা বানালেন, একটা রাষ্ট্রীয় ধর্মই যদি ধরে দিই। সেখানে কি ছিল সে মূল বিষয়, সেই ধর্মে মূল যে বিষয় ছিল এই সৎকর্ম, সৎ আচরণ, মিথ্যে কথা না বলা ইত্যাদি, অষ্টাঙ্গিক মার্গ আর কি। মূলত এই অষ্টাঙ্গিক মার্গকে সকলের অনুশীলনযোগ্য একটি মার্গ হিসেবে, একটি পথ হিসেবে অশোক প্রচার করা শুরু করলেন। কি কারণে করলেন সেটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে, এই ভূখণ্ডটা জুড়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হওয়া, অর্থাৎ এটা এগ্রিকালচারের বিকাশ এবং বাণিজ্যের বিকাশ, এই দুটোর ক্ষেত্রে, মানে এইটাও বলা হয় যে পথে পথে সরাইখানা নির্মাণ করেছিলেন। তার কারণ হচ্ছে যে এই ট্রেডের ব্যাপারে এক জায়গাকার পণ্য আরেক জায়গায় নিয়ে যাওয়া, সেটাকে, এবং অশোকের জাতকের কাহিনীগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখবেন সেখানে এই শ্রেষ্ঠী সম্প্রদায়, অর্থাৎ যারা বাণিজ্যে যুক্ত ছিল আর কি, কোনো না কোনো বাণিজ্যের সাথে যুক্ত ছিল, এই সম্প্রদায়কে খুব গুরুত্ব দিয়ে এই জাতকের গল্পগুলোতে আসছে, এবং স্বয়ং বুদ্ধের আশীর্বাদ নিয়ে আর কি এরা সকলে বিভিন্ন যাত্রায় যাচ্ছে এবং তারা ফিরে আসছে। তো এই বৌদ্ধ ধর্ম, এইটার সাথে এই বাণিজ্য যাত্রা, নতুন দেশ এক্সপ্লোর করা ইত্যাদি, এই গোটা বিষয়টার একটা কানেকশন ছিল। এবার বিষয়টা হচ্ছে যে দেখুন, সম্রাট অশোক এই যে ২৩১ খ্রিস্টপূর্বাব্দ, সেইখান থেকে তিনি যুদ্ধ জয় করবার পরে তিনি আর বেঁচে থাকছেন মাত্র ৩০-৩৫ বছর। এই ৩০-৩৫ বছরে তার ধম্ম তৈরি করতে হচ্ছে, অর্থাৎ শিলালিপি গুলোকে আর কি নানা জায়গায় প্রতিষ্ঠিত করতে হচ্ছে, দূত পাঠিয়ে নানা জায়গায় সেই রাষ্ট্রীয় ধর্ম, তার যে রাষ্ট্রীয় ক্ষেত্র আর কি, সেই দেশের অভ্যন্তরে আর কি, তার রাষ্ট্রের অভ্যন্তরে তিনি এটা খুব সহজে পেয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই অল্প সময়টার মধ্যে, কেন অল্প সময় বলছি, কারণ এই যে অশোক মারা যাওয়ার পরে মাত্র ওই ৪০-৪২ বছর মৌর্য সাম্রাজ্য টিকে ছিল। তারপরেই একজন সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, এই পুষ্যমিত্র সিংহ সামরিক কূ ঘটিয়ে তিনি মৌর্য বংশের পতন ঘটান এবং শুঙ্গ বংশের উত্থান হয়, এবং তার পরবর্তী ১৫০ বছর এই শুঙ্গদের রাজত্ব চলেছে। এই শুঙ্গরা কারা ছিল? শুঙ্গরা ছিল ভয়ঙ্কর রকম হিন্দু এবং ব্রাহ্মণ্যবাদী, এবং তারা, শুঙ্গদের ইতিহাস ঘাটলে এটা দেখা যায় যে ভারতবর্ষের নানা প্রান্তে বৌদ্ধ স্তূপ ধ্বংস করবার ক্ষেত্রে শুঙ্গদের একটা বড় ভূমিকা ছিল। তো এখন বিষয়টা হচ্ছে যে এইটা এবার ভালো করে বুঝে নিন যে একেবারে থাইল্যান্ড, মালয়েশিয়া,
জাপান, ইন্দোনেশিয়া, জাভা, মালদ্বীপ, এই এত দেশ, চীন পর্যন্ত, এই এতগুলো দেশে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো। এই যে সেই ধর্ম প্রচারকেরা, তারা গেছিল, টেক্সট বলছে ভারতবর্ষ থেকে, অর্থাৎ সম্রাট অশোকের সময় থেকে এটা শুরু হলো এবং তারপরে এটা যেতেই থাকলো। এবার কে যেতে পারে? শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাভা থেকে জাপান পর্যন্ত, বার্মা, চায়না, কোরিয়া, এই সমস্ত জায়গায় এই যে ছড়িয়ে পড়লো বৌদ্ধ ধর্ম, এটা নিয়ে গেল কে, কারা? ভারতবর্ষের কোন অংশ? অশোকের রাজধানী কোথায়? পাটলিপুত্র। সেই পাটলিপুত্র দখল করে নিল পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ বংশ পরবর্তী 150 বছর ধরে ধ্বংস করে চলেছে, বৌদ্ধ সমস্ত স্তূপ ধ্বংস করছে, বৌদ্ধ মন্দির ভেঙে ফেলছে। অথচ এই আমরা দেখছি এতগুলো দেশ, 10-12টা দেশে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হলো। কারা করলো এটা? এই বৌদ্ধ ধর্মের প্রচার আদপে করেছিল বাঙালিরা। তো এবার বাঙালিরাই যে এই যে ধর্ম প্রচারক ছিল, তার কিন্তু মানে আমি অন্তত নানা রকম ভাবে রিলেট করতে পারি একদম আজকে মডার্ন টাইমে যদি এসে ধরে নেওয়া যায় যে ধরুন বাইরে থেকে আসা একটা রাজনৈতিক মতাদর্শ, মার্কসিজম, এই কথাটা যদি ভারতবর্ষে, এই ভাবনাটা যদি এসে থাকে, তাহলে তার বয়স হচ্ছে 100 বছর। এবার এই 100 বছরে আমি এটা মানে নানাভাবে বলে দেখানো যায় যে একটা সেক্ট তৈরি হয়ে যদি কোথাও হয়ে গিয়ে থাকে ভারতবর্ষে, সেটা বাংলাতে হয়েছে। অন্যান্য জায়গাতেও এই মার্ক্সবাদ বা ইত্যাদি, এই কমিউনিজম ইত্যাদি ভাবনার নানা রকম ভাবে ইয়ে হয়েছে। এটা কোন রকম সেই অর্থে সাফল্য ছাড়াই যে বা এখানে বামফ্রন্টের গভর্নমেন্ট তৈরি হয়েছিল বটে, কিন্তু তার বাইরেও একটা বড় অংশ যারা এই মার্কসিজম সেটাকে আচরণীয়, আদরণীয় একটা বিষয় হিসেবে তারা যাপন করে গেছে, তাদের ফিলোসফিক্যাল ইয়ে গ্রহণ করে নিয়ে সেটাকে মেনে নিয়েছে। ভারতবর্ষে আর কোথাও এখনো এটা দেখা যায় যে বাংলাতে এই এই যে অংশ আর কি, এরা রয়েছেন, এরা বিরাজ করছেন। তাহলে বাঙালির এই লিগ্যাসিটাও রয়েছে, একটি দর্শন, সেটা রাজনৈতিক দর্শন, ধর্মীয় দর্শন বা যা কিছু হোক, সেটাকে গ্রহণ করা, তার যে প্রসারতা সেইটা তার মধ্যে ছিল, সেটাকে খুব খুঁটিয়ে বোঝা, সেটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করা তার মতন করে। এবার আজকের অধঃপতিত বাঙালি, তার তো নানা রকম সমস্যা রয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে যে বাঙালির ধর্ম যেহেতু বৌদ্ধ ধর্ম ছিল, কারণ বুদ্ধদেব বুদ্ধদেব তিনি জন্মাচ্ছেন বাংলারই জাস্ট কপিলাবস্তুতে, সেটাকেও যদি বৃহৎবঙ্গের মধ্যে ধরে নিই আর কি, তাহলে জাস্ট এই শিলিগুড়ির পাশেই আর কি, একটুখানি এখান থেকে, মানে বাংলা থেকে একটুখানি দূরে। এবং তারপরে তিনি সেখান থেকে ছড়িয়ে পড়লেন, নেমে এলেন, এবং তারপরে এই যে অংশটা ঘুরলেন আর কি, যে অংশটা, সেটা আসলে দুই বাংলা, বিহার ইত্যাদি আর কি, এই যে অঞ্চল। এবং এটাই সেই সময় হেডকোয়ার্টার, মগধকে কেন্দ্র করে যে সাম্রাজ্য বিস্তারের যে ষোড়শ মহাজনপদের বিকাশ, সেটাও ঘটছে এইখানেই আর কি, এই মগধ। মগধ মানে পাটলিপুত্র ধরে নিই, এবং মগধ মানে জাস্ট অ্যাডজাসেন্ট, মানে আজকে বাংলার যে জিওগ্রাফি তার ঠিক গায়ে লাগানো হচ্ছে মগধ। এবার বিষয়টা হচ্ছে যে বাঙালির ধর্ম, বাঙালির আচরণীয় ধর্ম, বাঙালি এই ধর্মকে গ্রহণ করেছিল, বরণ করেছিল। তার আচরণে এই বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যে ফিলোসফিক্যাল সার্চিং যা কিছু আর কি, অশোক যেভাবেই ধর্ম তৈরি করুন, তার সব ধরনের টেক্সট, সব ধরনের ভাবনা, সেগুলো নিয়ে যেভাবে আর কি বাঙালি মেতে উঠেছিল, কারণ তার মেতে উঠবার তো বাস্তবতা ছিল, কারণ তার ওই যে গোলা ভরা ধান, ইয়ে পুকুর ভরা মাছ, তো এটা যাদের থাকে তারাই তো দর্শন চর্চা করতে পারে, অন্যরা তো কেউ করে না। তো এতে নিয়ে খুব মেতে ছিল। তারপরে যখন যেটা হলো আর কি, যে সম্রাট অশোকের মতন একজন পরাক্রমশালী রাজা, তিনি যখন এই ধর্মের পৃষ্ঠপোষক হলেন, তখন বাঙালি পূর্ণোদ্যমে নৌকো নিয়ে ভেসে পড়লো, তার সপ্তডিঙা মধুকর নিয়ে ভেসে পড়লো, শুধু বাণিজ্য যাত্রায় নয়, সেই বাণিজ্য যাত্রার সাথে সাথে নানা রকম মানুষ, নানা রকম লোকজন আর কি, যারা বৌদ্ধ ধর্মের প্রচারক, তাদেরকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়া, তাদের অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া, নিয়ে আসা, আবার নিয়ে যাওয়া, অন্য অন্য আরো একদল, এক ঝাঁক মানুষকে আবার সাথে করে নিয়ে যাওয়া, এই যে একটা নিরন্তর প্রক্রিয়া, এবং যেটার মধ্যে দিয়েই
আসলে একটা দেশে একটা ধর্মের প্রকৃত প্রসার ঘটে এবং একটা সময় সেটা রাষ্ট্রীয় ধর্মে পর্যবসিত হয়। ধরুন খান দশেক দেশ যেখানে প্রাগৈতিহাসিক সময় থেকে তারা বৌদ্ধ ধর্মকেই যে মেনে নিলেন তাদের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে, সেই যে বাস্তবতা, এই বাস্তবতার নির্মাণ এর পুরোটাই ঘটেছিল বাঙালির হাত ধরে। এখন আজকের বাঙালি এটাকে বিশ্বাস করে না। এবার আমি একটা ছোট উদাহরণ দিলাম যে বাঙালির ঘরে ঘরে এত সোনা, এখানে স্বর্ণ খনি না থাকা সত্ত্বেও যেটা পাওয়া গেছিল বা আজও তার নানা প্রবণতা পাওয়া যায়, যার প্রথা পাওয়া যায়, সেটা আসলে তৈরি হয়েছিল এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই। বাংলাতে সোনার খনি না থাকা সত্ত্বেও যাদের সোনার খনি আছে তাদের কাছ থেকে বিনিময় প্রথায় বাঙালিটা নিয়ে এসেছিল। তার মানে বিষয়টা হচ্ছে আজ থেকে 2000-2500 বছর আগে বাংলায় একটা গ্লোরিয়াস একটা এরা ছিল, যুগ ছিল, যেই সময় বাঙালি আজকের মতো ঘরকুনো তো ছিলই না, গোটা পৃথিবী জুড়ে তারা ছড়িয়ে পড়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল, তাদের হাতে ছিল, একদিকে ছিল ধান, বাণিজ্য সামগ্রী, আরেকদিকে তাদের ছিল একটা ফিলোসফি। সেই ফিলোসফিটা হচ্ছে বৌদ্ধ ফিলোসফি, এবং সেটা নিয়েই তারা ছড়িয়ে পড়েছিল বাঙালিরা। অন্য কোনো জাতির এই সমুদ্র যাত্রার কিন্তু কোনো সেই অর্থে বাঙালির মতো এত রিচ কোনো এক্সপিরিয়েন্স বা এইরকম কোনো ডকুমেন্টেশন সেই অর্থে পাওয়া যায় না। পরবর্তীকালে যেটা আমরা ব্রিটিশদের ক্ষেত্রে দেখলাম বা আরো অন্যান্য অন্যান্য বেশ কিছু ইউরোপিয়ান ইয়েদের ক্ষেত্রে দেখলাম, তার অনেক আগেই বাঙালি এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেছে। এবং তার মানে বিষয়টা হচ্ছে যে আজকে বাঙালি নিজেকে অধঃপতিত, অবক্ষয়িত যা কিছু ভাবতে পারে, এই ইভেন নবীন এরকমও ভাবতে পারে। সাউথ ইন্ডিয়ায় বেড়াতে গিয়ে একটা 2000 বছরের বা 1500 বছরের পুরনো কোনো মন্দির দেখে, পাথুরে মন্দির দেখে বাঙালি এটা ভাবতে পারে যে আমাদের তো এসব নেই, আমাদের তো ওই ব্রিটিশরা এসে প্রথম আর কি আমাদেরকে অ আ ক খ শেখালো এবং ব্যাপারটা এরকম ঘটলো। কিন্তু আদপে ইতিহাসটা তার নয়। আদপে ইতিহাসটা একেবারেই আলাদা, এবং যেটা আমি এর আগের ভিডিওতেও একাধিকবার বলেছি, আজকেও আবার বলছি, যে জল জঙ্গলের দেশ, সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন পাওয়া যাচ্ছে একটা গোয়াল ঘরের ভেতর থেকে। তাহলে এই যে গোয়াল ঘরের ভেতরে শ্রীকৃষ্ণ কীর্তনের টেক্সট পাওয়া যাচ্ছে, গোয়ালঘর তো কোনো রাখবার জায়গা নয়, তাহলে এরকম অজস্র গোয়াল ঘরে অজস্র পুঁথি গরুর পেটে গেছে, এ নিয়ে তো কোনো সন্দেহ থাকা উচিত নয়। এটা খুব সিম্পল লজিক। কেন এটা মানুষজন মানতে পারছেন না বা বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না। গোয়ালঘর থেকে কোনো একজন উৎসাহী লোক সে গিয়ে একটা এরকম পুঁথি নিয়ে এলো এবং সেই পুঁথির হরফ বিচার করে তার নানা কিছু দেখে সেটা জানা গেল যে 600 থেকে 650 বছর আগের কোনো রিটেন ডকুমেন্ট সেটা, এবং সেটা কি, সেটা শ্রীকৃষ্ণ কীর্তন। সেটা যে মানের কাব্যই হোক, যেমনই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় না। তাহলে কাব্য রচনা এবং তার যে বাংলা হরফে সেটা লেখা এবং সেটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখা এদিক সেদিকে, তো সেটা যে বাঙালির একটা প্রবণতা ছিল সেটা তো খুব স্পষ্ট গোয়ালঘর থেকে পাওয়ার মধ্যে দিয়ে। গোয়ালঘরে খুব যত্নে কেউ 200 বছরের 500 বছরের পুরনো পুঁথি রেখে দিয়েছে অতি যত্ন করে গোয়ালঘরের সিন্ধুকে। এইটা ভাবটার মধ্যে তো একটা অ্যাবসার্ডিটি আছে, সেটা নিশ্চয়ই সকলে বুঝতে পারছেন। তার মানে এরকম গোয়ালঘরের মতন আরো নানা জায়গায় এই বাঙালি টেক্সট, কোনোটা 600 বছর, কোনোটা 1600 বছর, কোনোটা 2600 বছর, তো এর পুরনো টেক্সট এরকম রাখা ছিল, কোনোটা গোয়াল ঘরে, কোনোটা মাঠে, কোনোটা নিম গাছের কোটরে, এরকম নানা জায়গায় সেটা ছড়িয়েছিল। কারণ ওই যে বললাম যে সেই জল জঙ্গলের দেশ, এবং এখানে সেই সংরক্ষণ বহু এবং প্রচুর জলীয় বাষ্প আর কি, বাতাসে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় এখানে সংরক্ষণের ক্ষেত্রে আর কি বেশ কিছু সমস্যা, মানে এই জাতীয় জিনিসের সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় বা হয়েছে আর কি, এখনো হয়। তো সুতরাং বাঙালি রিটেন ডকুমেন্টস যে আরো অজস্র কিছু ছিল এ ব্যাপারে কোনো সন্দেহ থাকা কারো উচিত নয়, অন্তত যদি কেউ বাঙালির শত্রুতা করে এই আলোচনায় না যান। তো সিম্পল লজিকে এটা আসছে যে হ্যাঁ, এরকম আরো শত শত সহস্র সহস্র পুঁথি বাংলার নানা জায়গায় ছড়িয়েছিল, কিন্তু সেগুলো সব নানাবিধ কারণে এই সংরক্ষণের অভাবে হারিয়ে গেছে। তো এখন বিষয়টা হচ্ছে, কিন্তু আজকে এই পর্যালোচনা করতে গিয়ে বা ইতিহাসের নির্মাণ করতে গিয়ে নতুন করে এই কথা খুব স্পষ্ট করে বলে দেওয়া যায় যে বাঙালির যে এই যে এন্টায়ার কাহিনী বা এই যে ধারা, তাতে যদি গৌরবের পোর্শন এইটুকু অংশ, সেই অংশটুকু যদি দেখা যায়, তাহলে একেবারে ভগবান তথাগত গৌতম বুদ্ধ তিনি জন্মাচ্ছেন আজ থেকে 2500 বছর আগে, এবং
বাঙালি প্রথম একটি ফিলোসফিক্যাল জায়গাতে সংগঠিত হচ্ছে, একটা ধর্মীয় দর্শনকে আঁকড়ে নিজেরা সংগঠিত হচ্ছে। এই যে সংগঠন এবং তাদের একটা জায়গায় পৌঁছানো আর কি, একটা জাতি হিসেবে একটা জায়গায় পৌঁছানো, এইটা শুরু হচ্ছে আজ থেকে 2500 বছর আগে। এবং গৌতম বুদ্ধ যেহেতু এখানকারই লোক, ফলত এই সময় থেকেই বিষয়টা শুরু হচ্ছে। এবং এটা শুরু হয়ে তারপরে এটা নানা রকম ভাবে সে তার জারণ চলছে গোটা বাংলা জুড়ে, আশপাশের অংশ জুড়ে। কোনো কোনো রাজা মহারাজা এই ধর্মের যে পোটেনশিয়ালিটি, এই ধর্মের যে ব্যাপক যে ফিলোসফিক্যাল যে ব্যঞ্জনা, সেটাকে তিনি রাষ্ট্রীয় ধর্ম হিসেবে গ্রহণ করছেন, যে বা যারা 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 যে যে সময় করেছেন, অনেক রাজবংশই করেছেন। এবং তারপরে সেটা বাঙালিদের হাত ধরেই পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়ছে এবং সেটা নিয়ে নানা রকম ভার্সান, তার নানা কিছু তৈরি হচ্ছে। এবার এত যদি গৌরব এই জাতি যদি 2500 বছর আগেই এত কাণ্ড ঘটিয়ে ফেলে, তাহলে সেই জাতির আজকে এরকম ভয়ঙ্কর হাল হলো কেন? সে তো নানা পৃথিবীর নানা ক্ষেত্রেই নানা জাতিকে দেখা গেছে যে একটা জাতীয় জীবনে দুর্ভাগ্য আসতে পারে এবং এসেওছে নানা সময়, এবং সেটা বাঙালির ক্ষেত্রে খুব ভয়ানক আকার দাঁড়িয়েছে আর কি, যে জাতিটাই প্রায় ধ্বংস হয়ে যাওয়ার দিকে কেন হলো। যদি এটাকে আমরা ধরে নিই যে এই গৌরবের পর্যায়ে চললো কতদিন, প্রায় 1 থেকে 1,500 বছর। 1 থেকে 1,500 বছর। আমি গত ভিডিওতে একটা ইয়েতে বলেছিলাম যে এটা ভালো করে স্পষ্ট করে বুঝে নিন। এই যে গণরাজ্য নিয়ে এরপরেও অনেকে প্রশ্ন তুলতে পারেন যে কিসের গণরাজ্য, কোথায় গণরাজ্য, গণরাজ্য আপনি এরকম জোর দিয়ে বলছেনই বা কেন, আপনার কাছে কি ডকুমেন্টস রয়েছে? ডকুমেন্টস নেই, ডকুমেন্টস থাকার যে কোনো উপায় নেই সেটা তো বারবার করে বলছি আমি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আজ থেকে 1,500 বছর আগে গোপালকে রাজা করা হচ্ছে এবং তিনি প্রজাতান্ত্রিক ভাবে হচ্ছেন রাজাটা, গণতান্ত্রিক ভাবে হচ্ছেন রাজাটা। একদল মানুষ, তারা সমবেত ভাবে, তারা অভিজাত, নিঃসন্দেহে অভিজাত, তারা সম্পদশালী, নিঃসন্দেহে তাই। এবং তাদের সম্পদের সোর্স কি? আমাদের বিচারে তাদের সম্পদের সোর্স হচ্ছে বাণিজ্য যাত্রা। এবং তাদের কাছে আজকে যেমন রাজতন্ত্রের সিংহাসনটা সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু, মেরে কেটে ধরে যুদ্ধ করে ভাইয়ের পেটে ছুরি মেরে যেমন করে হোক গিয়ে সিংহাসনটায় বসতে হবে। বাঙালির ক্ষেত্রে এই এই প্রয়োজনীয়তা ছিল না। তারা সিংহাসনের ব্যাপারে উদাসীন ছিল। কেন উদাসীন ছিল? কারণ তাদের যে বাদবাকি যে রেস্ট যে লাইফ, বাণিজ্য যাত্রা হোক, অন্যান্য যে জীবন হোক, তাদের দর্শন চর্চা হোক বা আরো যা কিছু হোক, যা কিছু থাকলে, কতটা ঐশ্বর্য থাকলে এই সিংহাসনের প্রতি এতটা উদাসীন হতে পারে মানুষ আজ থেকে 1,500 বছর আগে, এইটা খুব ভালো করে বুঝতে হবে। গোপালকে রাজা করা হচ্ছে এবং পাল বংশের প্রতিষ্ঠা হচ্ছে, এবং পৃথিবীর ইতিহাসে প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত রাজা তিনি হচ্ছেন গোপাল, যিনি পাল বংশের সূচনা করছেন এবং যিনি ছিলেন বৌদ্ধ। আর একটা পাথুরে প্রমাণ যে এই পাল সাম্রাজ্য ছিল বৌদ্ধ সাম্রাজ্য, এবং যে সময় বিক্রমশিলা মহাবিহার সেটা একটা বিরাট জায়গায় যাচ্ছে এবং সেখানেও নানা রকম পর্যটকেরা আসছে বিদেশ থেকে, নানা দেশ থেকে তারা পড়তে আসছে, এখান থেকে যাচ্ছে, অতীশ দীপঙ্কর চলে যাচ্ছেন বিক্রমশিলা মহাবিহার থেকে চীনে চলে যাচ্ছেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে। তাহলে বাঙালি যে বৌদ্ধ ধর্মের প্রচারক, বৌদ্ধ ধর্মকে পৃথিবীর দেশে দেশে নিয়ে গেছে, এটা তো অতীশ দীপঙ্করের উদাহরণ তো আছেই। এরকম আরো অজস্র উদাহরণ রয়েছে, নামগুলো হারিয়ে গেছে নানা ক্ষেত্রে, কিন্তু কোথাও কোথাও বিদেশে যেখানে যেখানে সেই ডকুমেন্টেশন রয়ে গেছিল সেগুলো আমরা পরবর্তীকালে পেয়েছি এবং সেগুলো থেকে আমরা ধরে নিচ্ছি যে এরকম বাঙালির এরকম একটা ইয়ে ছিল আর কি। কিন্তু সেটার তুলনায় পরে আমি আরো অনেক আগে থেকে বলছি, কারণ এটা ঘটছে বহুকাল থেকে। এবং বিষয়টা হচ্ছে যে তাহলে এই যে একটা সাধারণতন্ত্র নির্মাণ আজ থেকে 1,500 বছর আগে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি রাজত্বকে তৈরি করা আজ থেকে 1,500 বছর আগে, এবং সেই রাজত্ব এত শক্তপোক্ত ভিতের ওপর দাঁড়াচ্ছে যে পরবর্তী 500 বছর তারা শাসন করছে মালদাহ থেকে, পাটলিপুত্র নয় গৌড়, অর্থাৎ আরো বেশি ঘনীভূত হলো বাংলার দিকে এই সাম্রাজ্য, এবং এই সাম্রাজ্য 500 বছর টিকে থাকলো এবং বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেল। তো এই কাণ্ডগুলো যে জাতি ঘটাতে পারছে, সেই জাতি তার আরো 500 বছর আগে, 1,000 বছর আগে অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? এই প্রশ্ন যদি ওঠে তাহলে ধরে নিতে হবে যে এর মধ্যে হীন ইচ্ছে রয়েছে, এই জাতিকে
পদানত করবার, এই জাতিকে মেলাইন করবার একটা প্রয়াস থেকে এটা করা হচ্ছে। আমাদের কাছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকা উচিতও নয় কারো কাছে। এটা আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে পারি যে বাংলাতে এই যে গণরাজ্যের যে কনসেপ্ট, সেটা বহুকাল আগে তৈরি হয়েছে এবং এটা তৈরি করবার মধ্যে দিয়েই বাঙালি জাতি একটু একটু করে বিকশিত হয়েছিল সমস্ত দিকে, তার বাণিজ্যে, তার দর্শন চর্চায়, তার অন্যান্য যা কিছু ক্ষেত্রে। এই যে নারী স্বাধীনতা, যে বৌদ্ধ ধর্মে যেটা ছিল এবং বৌদ্ধ ধর্মে যেটা, যে নারীদের ধর্মাচরণের, স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার, সেটা বৌদ্ধ ধর্মে দেওয়া হয়েছিল। এবং বিষয়টা হচ্ছে যে হিন্দু পৌত্তলিক যে টেক্সটগুলো, সেখান থেকেও নানা রকম ভাবে পরবর্তীকালে যেটা পাওয়া যায় যে এই মঠ আজ থেকে 1000 বছর আগে, মানে এই পাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে যদি বাংলার প্রেক্ষিত ধরি আর কি, তাহলে একদম অবক্ষয়িত পাল সাম্রাজ্যের শেষের দিকে এসে আহ সেন বংশ, বেশ কিছুদিন পরে সেন বংশের একটা ফ্ল্যাশ আছে। এই সেনেরা, মানে বল্লাল সেন, লক্ষণ সেন ইত্যাদিরা, এরা আবার হিন্দু ছিলেন। এবার এরা হিন্দু ছিলেন, এরা রাজা হিসেবে হিন্দু হলেন। তার আগে, পালের ঠিক আগে, শশাঙ্ক, তিনি গুপ্তদের কোনো একজন অংশী ছিলেন আর কি, বংশধর ছিলেন। গুপ্ত মানে যেখানে হচ্ছে যে হিন্দু ধর্মের রেনেসা হচ্ছে, সেই পাটলিপুত্রকে কেন্দ্র করি, যেখানে বিক্রমাদিত্য জন্মাচ্ছেন, বা আরো এরকম সেই সময় কালিদাস থেকে আর্যভট্ট পর্যন্ত আর কি, বরাহমিহির পর্যন্ত, এই সমস্ত পণ্ডিতের, মানে যে সময়টাকে ধরা হচ্ছে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরবর্তীতে হিস্টোরিয়ানরা ধরেছেন। যদিও এই ভারতবর্ষ কে একদম একীভূত ভাবে একটাই ফ্রেমে দেখবার এই যে প্রবণতা, এটা ঠিক নয়, কিন্তু তবুও এটা আমাদের বিভিন্ন টেক্সটে এটা পড়ানো হয় এবং ছেলে মেয়েদেরও এটাই শেখানো হয় যে আসলে স্বর্ণযুগ হচ্ছে গুপ্ত যুগ। তার কারণ হচ্ছে এই যে সেখানে এরকম নবরত্ন সভা ইত্যাদি এরা ছিল, কালিদাস টালিদাসের মতন, বরাহমিহির, আর্যভট্টের মতন পণ্ডিতেরা সেখানে স্থান পেয়েছিলেন রাজসভাতে। এটা সত্যি, কিন্তু বিষয়টা হচ্ছে যে তার মানে কিন্তু এরা কিন্তু হিন্দু, এবং হিন্দু ধর্মের রেজারেকশন, হিন্দু টেক্সট তৈরি করা, এবং সাম্রাজ্য যেহেতু হিন্দুদের, সে কারণে বৌদ্ধ ইয়েগুলোকে ধ্বংস করা বা সেগুলোকে টেনে নেওয়া, সেটার একটা প্রবণতা এই সময় আর কি খুব স্পষ্টভাবে দেখা গেছে। কিন্তু এই স্পষ্টভাবে দেখা গেলেও আদপে অন্য জায়গা থেকে বৌদ্ধ ধর্মকে মুছে দিতে পারলেও বাংলা থেকে মুছে দেওয়া যায়নি। বাঙালির আচরণীয় ধর্ম মত, সেটা কিন্তু বৌদ্ধ ধর্মই ছিল, এবং সেটা নারী স্বাধীনতার কথা যেটা বলছিলাম, এই যে বাঙালির যদি 1000 বছরের পুরনো কোনো টেক্সট পাওয়া যায়, বা আজকেও যদি সেটা কেউ লেখেন, মানে বিভিন্ন উপাদানকে জড়ো করে আর কি, মানে সেটা যদি উপন্যাসই লেখা হয়, তাহলে দেখা যাবে সেখানে স্বাধীন নারীদের অস্তিত্ব রয়েছে। 1500 বছর আগে স্বাধীন নারীদের অস্তিত্ব রয়েছে, যেটা ভারতবর্ষের আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। তার কেন নয়, তার কারণ হচ্ছে যে ওই যে বললাম যে বৌদ্ধ ধর্মে যেটা ছিল, যে স্বাধীনভাবে নারীর ধর্মাচরণের যে অধিকার, এটা বৌদ্ধ ধর্ম দিয়েছিল, যা হিন্দু ধর্মে ছিল না। ফলত এখানে একটা বিদুষী মহিলাদের, যাদেরকে ভৈরবী টৈরবী ইত্যাদি নামে ডাকা হতে পারে বা বলাও হয়েছে নানা সময়, কিন্তু তারা বিদুষী ছিলেন, তারা স্বাধীন ছিলেন, তারা এমনকি বেশ কিছু ক্ষেত্রে সাম্রাজ্য এবং বাণিজ্য কন্ট্রোলের ক্ষেত্রেও আর কি, নিয়ন্ত্রণের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা পালন করতেন। এটার একটা চিত্রায়ন কিন্তু করাই যায়। তার মানে বিষয়টা হচ্ছে যে বাংলাতে তাহলে এই বৌদ্ধ যুগের অবসান ঘটছে কবে? এটা ধীরে 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 অবক্ষয়টা শুরু হয়েছিল, তো সেটা, এবং একটা জিনিস প্রায় 1500 বছর ধরে চলেছে, এবং সেখান থেকে বাংলা থেকে ছড়িয়ে পড়েছে বৌদ্ধ ধর্ম এই এতগুলো দেশে। আমি বললাম তারা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে সেটাকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু বাংলার উপরে ক্রমাগত আগ্রাসন যেহেতু একের পর এক চলে এসছে, তো এটা ফাইনালি হলো যেটা আমরা দেখলাম। আমরা যে টেক্সট পড়ি সেটা হচ্ছে যে মুসলিম আক্রমণের পরে সবাই সমস্ত এখান থেকে পালিয়ে গেল। বিষয়টা কিন্তু এত ফ্ল্যাট নয়, তার আগে হিন্দু আগ্রাসন হয়েছে, এবং এই হিন্দু আগ্রাসনের সময় যেটা দেখা গেল, এই যে নেড়ানেড়ি বা নেড়ে, এই শব্দটাকে অত্যন্ত একটা ঘৃণ্য বা নীচ শব্দে ব্যবহার করা হয়। নেড়ে আসলে নেড়া নেড়ি থেকে এসেছে। এই নেড়া নেড়ি মানে হচ্ছে বৌদ্ধ ধর্মে যে মস্তক মুন্ডন এর যে প্রথা, এটা সকলেই জানেন এবং সেটাকে দেখেছেন, এবং তথাগত বুদ্ধের যে সৌমকান্তি মূর্তি, সেখানে মস্তক মুন্ডনকে খুব মহিমান্বিত করা যায়। কারণ একটা সময় যখন বৌদ্ধ থ্রেট, এটা যখন ভারতীয় রাষ্ট্রীয় জীবন থেকে সম্পূর্ণ মুছে গেল, বিদায় নিল, যে আর বৌদ্ধরা কোনো থ্রেট নয়, পাল বংশের পতনের পর থেকে
মানে হর্ষবর্ধন, তারপরে পাল। তার আগে যদি আমি ওই ধরে ধরে বলে দিই, মানে মৌর্য বংশ, তারপরে আসছে কুষাণ বংশ, যারা বৌদ্ধ ধর্মের ইয়ে করেছিলেন, তারপরে আসছে হর্ষবর্ধন, তারপরে আসছে পাল। এই যে চারটে প্রধান যে বংশ আর কি, চারটে সাম্রাজ্য, যারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজেরাও বৌদ্ধ ছিলেন। তো এই যে সময়টা, এর মধ্যবর্তী যতগুলো গ্যাপ রয়েছে, তাতে কেউ শৈব, কেউ শাক্ত ইত্যাদি নানা রকম ভাবে হিন্দু ধর্মের বাদবাকি যে অংশগুলো, ইভেন গুপ্তরাও, এবং এদের অধিকাংশের হেডকোয়ার্টার হচ্ছে পাটলিপুত্র। তো পাটলিপুত্র মানে মগধ, মগধ মানে বাংলার জাস্ট গায়ে লাগা। কারণ এটাকে হেডকোয়ার্টার হিসেবে ধরা হয়েছিল, কারণ একটি কারণটাও স্পষ্ট করে দিই, সেটা হচ্ছে যে লোহার খনি ছিল এইখানে। মগধেই একমাত্র, এই বাংলার আশপাশে একমাত্র মগধেই লোহার খনি ছিল, এবং সাম্রাজ্য বা রাজত্ব ইত্যাদির সাথে যেহেতু অস্ত্রশস্ত্র ইত্যাদি এসবের একটা কানেকশন রয়েছে আর কি, ফলত সম্পদ যতই এখানে থাকুক না কেন, সাম্রাজ্যের যে গঠন বা তার যে হেডকোয়ার্টার তৈরি করা, সেটাকে পাটলিপুত্রতেই করতে হয়েছিল। তার কারণ হচ্ছে যে সেখানে এই লোহার খনি আবিষ্কৃত হয়েছিল এবং সেই লোহা দিয়ে অস্ত্রশস্ত্র ইত্যাদি নির্মিত হতো। কিন্তু এটাকে যদি আমরা সেই বৃহৎবঙ্গের দাবি থেকে যদি সরেও যাই, তাহলে এটা বাংলার অ্যাডজাসেন্ট, এইটুকু যদি আমি মেনে নিই আর কি, এবং বাদ বাকি বিষয়গুলোকে যদি যোগ করি, তাহলে এটা খুব স্পষ্ট যে এই যে ভারতবর্ষের চারটি বড় সাম্রাজ্য, মৌর্য, শক মানে কুষাণ সাম্রাজ্য, তারপর হর্ষবর্ধন এবং তারপরে পাল সাম্রাজ্য, এই চারটি সাম্রাজ্য পরে তারপরে আর কোনো বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষক হতে পারেন এরকম কোনো সাম্রাজ্য ভারতবর্ষে আর তৈরি হয়নি। এবার এইটার যখন সম্পূর্ণ পরাজয় ঘটছে আর কি পাল বংশের, এবং বাংলাতে একদম প্রাদেশিকভাবে সেন বংশের উত্থান ঘটছে, এই সময় হিন্দু যে আগ্রাসন, কারণ হিন্দুরা এই যে নেড়ানেড়ি যেটা বললাম, মানে আমি একটা নোট একটুখানি বলে দিতে পারি, যারা নালন্দা টালন্দায় বেড়াতে যান তারা দেখতে পাবেন যে তথাগতর যে এই যে সৌম্য মূর্তি আমরা এরকম দেখে থাকি, ওখানে ওই নালন্দার ঠিক অপোজিটে যে মিউজিয়ামটা হয়েছে পরবর্তীকালে, সেই মিউজিয়ামে একটা মুন্ডহীন আর কি একটা পাথরের মূর্তি রয়েছে, সেটা হচ্ছে ভগবান তথাগতর। তার নাম হচ্ছে ত্রৈলোক্য বিজয়, মূর্তিটার নাম। এবং মূর্তিটার এক হাতে এরকম এরকম ভাবে একটা মানে যুদ্ধং দেহি মুডে দাঁড়িয়ে রয়েছে, এবং হাতে টাঙি, একটা বড় টাঙি, এবং সেটা কিন্তু ভগবান তথাগতের মূর্তি। তার মানে ভগবান তথাগতর যে রূপটাকে আজকে আমরা দেখি, একটি মাত্র ছবি তা নয়, তার বাইরেও আরো অনেক অজস্র ভঙ্গি, অজস্র রস, অজস্র কিছু রয়েছে তার মধ্যে। তার মানে এই যে ১৫০০ বছরের যে ইতিহাস বাংলার যদি ধরে নিই আর কি, বাংলা এবং বাংলার অ্যাডজাসেন্ট এই বৃহৎবঙ্গের, তাহলে এটা গতদিনও আমি যেটা বলেছিলাম যে হিন্দু এবং বৌদ্ধ যে দাঙ্গা, যে যুদ্ধ, এবং একের পর এই যুদ্ধে একটা সাম্রাজ্যের পতন হচ্ছে, একটা সাম্রাজ্যের উত্থান হচ্ছে, আবার সেই সাম্রাজ্যের পতন হচ্ছে, আবার একটা বৌদ্ধ সাম্রাজ্যের, আবার বৌদ্ধ সাম্রাজ্যকে পতন ঘটিয়ে কোনো হিন্দু রাজা ক্ষমতা দখল করছে, এই কন্টিনিউয়াসলি ভারতবর্ষে এইভাবে হেডটেলের মতন চলতে থেকেছে। এবং তার যে প্রভাব, সেটা জাতীয় জীবনে যেমন পড়েছে, সামাজিক জীবনে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যত যা পড়েছে, বাংলার ক্ষেত্রে পড়লো কিভাবে, মানে বিষয়টা এটাও ইন্টারেস্টিং বিষয়, যে মুহূর্তে জাতীয় জীবন থেকে বৌদ্ধ ধর্মকে থ্রেট হিসেবে আর দেখা গেল না, অর্থাৎ পাল সাম্রাজ্যের পতন ঘটে গেল, বা পাল সাম্রাজ্যকে বেশ কিছুটা কোণঠাসা করে দেওয়া গেল। পাল সাম্রাজ্য গোপাল প্রতিষ্ঠা করছে, তারপর ধর্মপাল তার শ্রেষ্ঠ রাজা, তারপর ধীরে 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 সংকুচিত হচ্ছে। ৫০০ বছর ধরে একই ফোর্সে সেই সাম্রাজ্য চলেছে, এটা কোনো সাম্রাজ্যই চলেনি, মৌর্য সাম্রাজ্যও চলেনি, অশোকের সাম্রাজ্যও চলেনি। অশোক মারা যাওয়ার মাত্র ৪০ বছর পরেই সেই সাম্রাজ্যের অবলুপ্তি ঘটেছিল। তো সেখানে বিষয়টা দেখা যাচ্ছে যে মুহূর্তে জাতীয় জীবনে এই বৌদ্ধ ধর্ম থ্রেটটাকে দূরীভূত হলো, সেই সময় দেখা যাচ্ছে বুদ্ধকে বিষ্ণুর অবতার বানিয়ে দেওয়া হলো। তো এই যে ইনকর্পোরেট করে নেওয়ার যে হিন্দুত্ববাদী যে প্রয়াস, ভগবান বুদ্ধকে ভগবান বিষ্ণুর ১০ অবতারের শেষ অবতার করে দেওয়া হলো। এবং এই যে একটা আধিপত্য করবার, নিয়ে নেওয়ার, খেয়ে নেওয়ার একটা ফ্যাগোসাইটোসিস মেথড, যেটাকে অঙ্গীভূত করে নেওয়ার একটা যে প্রয়াস, এটা দেখা গেল। এবং যে মহাযানী সম্প্রদায়ের যা কিছু আর কি, তাদের যা কিছু, যেমন কালী মূর্তি, সেটা নানাভাবে পুরাণে পরবর্তীকালে কালীকে নিয়ে আসা হয়েছে, কিন্তু কালীর যত ধরনের রূপ ও ভেদ আছে আর কি, কালী মূলত বাঙালির দেবী, অন্য কারণ নয়।
তো তার সাথে বৌদ্ধ যে তারা, তার একটা কানেকশন রয়েছে, এবং কানেকশন মানে যে আসলে বৌদ্ধ তারাই আসলে কালী। তো আমরা তাকে তারা রূপেই পুজো করি, আপামর বাঙালি করে এসেছে। কিন্তু ভারতবর্ষের অন্য কোথাও এইটা নেই। এখন বিষয়টা হচ্ছে যে এইটা এত বড় আলোচনা হচ্ছে কেন, এই প্রশ্ন কেউ করতেই পারে। জাতীয় জীবনে, বাঙালির জাতীয় জীবনে যে এই যে ব্যাপার, যেটা নানা কিছু ঘটেছে, সে বৌদ্ধ, তার নিজের যে ধর্ম সেটা বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মকে আশ্রয় করেই বাঙালি প্রথম একটা ইউনিফাইড জায়গায় পৌঁছলো। বৌদ্ধ ধর্মের বার্তা পৃথিবীর দেশে দেশে পৌঁছে দেওয়ার জন্য বাঙালি ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের জলে, এবং পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়লো। 10টা দেশে রাষ্ট্রীয় ধর্ম প্রচলিত হয়েছে, বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, মানে বাঙালিরা 10টা দেশে গেছিল বিষয়টা এরকম নয়। বাঙালিরা 100 দেশেই গেছিল, তার মধ্যে খুব সাকসেসফুলি 10টা দেশে বৌদ্ধ ধর্ম এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে পরবর্তীতে তারা রাষ্ট্রীয় ধর্ম ছিল। তো এটা এটা খুব স্পষ্ট যে বাঙালি গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে আমার কোনো দ্বিধা নেই এটা নিয়ে ভাবতে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তারপরে জাতীয় জীবনে, বাঙালির জাতীয় জীবনে নানা রকম উত্থান পতন হয়েছে। হ্যাঁ, হয়েছে, সেটাও খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মেই এসেছে যে একটা সময় বৌদ্ধ ভাবনা সেটা ধীরে 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 বাঙালি জীবন থেকে হারাতে শুরু করেছে, একটু একটু করে সরে যেতে শুরু করেছে, এবং হিন্দু যে বিভিন্ন টেক্সট আর কি, তার অঙ্গীভূত হয়ে গেছে এই বৌদ্ধ ভাবনার বেশ কিছু অংশ। এবং প্রতিনিয়তই যদি বাঙালির মধ্যে এটা ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা। রামমোহন এই যে মুহূর্তে পায়ের তলায় মাটি পেয়েছিলেন, তিনি একটি নতুন ধর্মমত, হিন্দু ধর্মের বাইরে বেরিয়ে এসে একটি ধর্মমত, ব্রাহ্ম ধর্ম, সেটা প্রতিষ্ঠা করেছিলেন। এরকম নানা কিছু সহজিয়া নানা সাধন পদ্ধতি। আমাদের চৈতন্যদেবের ইতিহাসও যদি ঘাঁটা যায় তাহলে দেখা যাবে হিন্দু ধর্মের বাইরে বেরিয়ে এসে একটি অন্য ধর্মমত, যদিও তার নাম বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব ধর্মমত হিসেবে ইয়ে করা হচ্ছে, কিন্তু তার যে কথা যেগুলো সেটাকে যদি ধরা যায়, একদম হিন্দু ধর্মের বর্ণাশ্রম প্রথার সম্পূর্ণ বিরোধিতা করে তিনি বেরিয়ে আসছেন হিন্দু ধর্ম থেকে, বেরিয়ে এসে একটি সকলের আচরণযোগ্য একটি ধর্মীয় মত হিসেবে তিনি হিন্দু ধর্মকে নতুন একটা ভার্সান তৈরি করছেন। সেটি কিন্তু একেবারে আলাদা একটি ধর্মমত। এবার যেহেতু যে মুহূর্তে, ওই যে বললাম, যে মুহূর্তে সেটা থ্রেট থাকে না, তখন সেটাকে ইনকর্পোরেট করে নেওয়ার একটা ইয়ে, চৈতন্যদেবের পরেই নিত্যানন্দ আর কি, নিত্যানন্দ যে এই সাংগঠনিক কাজগুলো করেছিল, মানে গৌড়ের পরেই যার নাম করতে হয়, গৌড়ের পর নিতাই। তো যাই হোক, সেই নিতাই এই কাজটা করেছিল, এবং সাংগঠনিক ভাবে এই সেটাকে গৌড়ীয় বৈষ্ণব মত হিসেবে প্রচার করা, প্রতিষ্ঠা করা, এবং বৃন্দাবন থেকে সরগোস্বামীদের মানে কনকারেন্স তাদেরকে দিয়ে বলানো, এই যে ব্যাপারটা আসলে হিন্দু ধর্মেরই একটা একটা ধারা হিসেবে গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতকে এস্টাবলিশ করা, এটার জন্য যা যা করার সবটাই নিত্যানন্দ করেছিলেন। যাই হোক, কিন্তু আমরা যদি চৈতন্যদেবকে দেখি তাহলে চৈতন্যদেবের পরিষ্কার এখানে একটা বিদ্রোহ ছিল। এবং গৌতম বুদ্ধের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, এই যে হিন্দু ধর্মের বিদ্রোহী সন্তান, আসলে হিন্দু ধর্ম তখন প্রতিষ্ঠিতই হয়নি, বিদ্রোহী সন্তান কোত্থেকে হবে? তিনি একটা কমপ্লিট একটা ফিলোসফি নিয়ে নেমেছিলেন, এবং সেই ফিলোসফিই তিনি প্রচার করে গেছেন। এখানে কেউ কারো নয়, সে ওইভাবে সেই সময় আজ থেকে 2500 বছর আগে যখন বৌদ্ধ ধর্মের জন্ম, তাকে বিদ্রোহী সন্তান এই কথা বলবার মধ্যে দিয়ে আসলে যাকে গ্লোরিফাই করা হচ্ছে, সে তাকে অতটা গ্লোরিফাই করবার কোনো কারণ ছিল না। তো যাই হোক, আজকে চার্বাকও হিন্দু ধর্মের সন্তান হয়ে গেছে, সে হতেই পারে, কিন্তু সাংখ্য হিন্দু ধর্মের ইয়ে হয়ে গেছে। কিন্তু বিষয়টা তো এরকম নয়, এত ফ্ল্যাট নয়। সাংখ্য ঈশ্বরেই বিশ্বাস করতো না। তো সুতরাং কি হচ্ছে, বেদ বিরোধী ছিল ভয়ঙ্কর রকম। এরকম বেদ বিরোধী বহু মানুষ, তাদেরকে পরবর্তীতে ইনকর্পোরেট করে নেওয়া হয়েছে অথর্ববেদে। অথর্ববেদে চরক, সুশ্রুত প্রমুখ, স্বামী অগ্নিবেশ, এদেরকে অথর্ববেদে স্থান দেওয়া হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরা সম্পূর্ণ বেদ বিরোধী। মানুষের শবদেহ নিয়ে কাটাছেড়া করা, তার অ্যানাটমি বের করা, এগুলো শুরু করেছিলেন, এবং স্বামী অগ্নিবেশকে পুড়িয়ে মারা হয়েছিল। কারা মেরেছিল? এই হিন্দুত্ববাদীরা মেরেছিল। বেদপন্থীরা, মানে হিন্দু শব্দটাই তো অনেক পরে এসেছে, যাই হোক, বেদপন্থীরা স্বামী অগ্নিবেশকে পুড়িয়ে মেরেছিলেন। স্বামী অগ্নিবেশের নথিপত্র নিয়ে চরক এবং সুশ্রুত, তারা তার ছাত্র, একনিষ্ঠ ছাত্র, তারা পালিয়ে গেছিল, এবং গুরুদেবকে ইয়েরা মেরে ফেলছে, জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলছে। এটাকে প্রত্যক্ষ করেও কে বাঁচানোর জন্য, খানিকটা সক্রেটিসের মতো বলা যেতে পারে। তো এই তার ওয়ার্কসকে বাঁচানোর জন্য এরা পালাচ্ছে যতটুকু নিয়ে সম্ভব হচ্ছে, তার পুঁথি, কিন্তু যাবতীয় কিছু তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, ফলে তো সেগুলো ধ্বংস হয়েছে। কিন্তু যে মুহূর্তে চরক টরকরাও একসময় অ্যাবলিশ করে গেলেন, সেই সময় অথর্ববেদ এদেরকে ইনকর্পোরেট করে নিল, অ্যাজ ইফ এরা আমাদেরই লোক। কিন্তু এই ব্যাপারটা তো, এটার মধ্যে তো একটা
অ্যাপ্রোচটা ঠিক নয়, সঠিক নয়, এবং সেই অ্যাপ্রোচ নানা সময় এটাও ঐতিহাসিকভাবে ভারতীয় জীবনে নানা সময় এসেছে, এবং আজকে বাঙালি জীবনে এটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে আমরা এত আলোচনা করছি। নাহলে এটাও হয়তো খুব স্বাভাবিক ব্যাপার হতেই পারে, টাইম টেস্টেড প্রত্যেকটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন আমাদের সবটা নিয়ে আলোচনা করতে হচ্ছে, তখন এর কোনটা, এর মেরিটস ডিমেরিটস সবটা নিয়ে আমাদের ধরতে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে যদি এটা আমরা বলতে শুরু করি, তাহলে একই রকম ভাবে আগ্রাসন কেন বলবো না? একই সাথে অগ্নিবেশকে পুড়িয়ে মারা হচ্ছে, পরে চড়ককে এবং সুশ্রুতকে এবং খানিকটা অগ্নিবেশকে অথর্ববেদে স্থান দেওয়া হচ্ছে। বুদ্ধকে মেরে তাড়ানো হচ্ছে সাধ্যমতো, না পারেনি, কারণ বুদ্ধের যে অনুগামী তাদের সংখ্যা, তারা অনেক সবল ছিল, ফলে তো সেটা তার জীবদ্দশায় বা তার মৃত্যুর পরবর্তী 1000 বছরে এটা সম্ভব হয়নি। কিন্তু পরবর্তীকালে যখন সেটা সম্ভব হলো, তাকে যখন ধ্বংস করে ফেলা গেল আর কি, তার ধর্মমতকে, তাকে এই আগ্রাসন যখন এলো, তো তারপরে এটা ডিমান্ড করা হচ্ছে যে না, উনি তো আমাদেরই লোক, উনি বুদ্ধ আসলে তো হিন্দুই, বৌদ্ধ বলে আলাদা কোনো ধর্মমত নেই। তাহলে বুদ্ধ যদি হিন্দু হয়, তাহলে এটা ধরে নিতে হবে চীনও হিন্দু। এটা মাথায় রাখবেন, বুদ্ধ স্বয়ং যদি বিষ্ণুর অবতার হয়, তাহলে চীনের সাথে ভারতের এত শত্রুতা, এত এনিমিটি আমি কোনো যুক্তি খুঁজে পাই না। এই এতগুলো দেশ, জাপান পর্যন্ত, যেখানে যেখানে বৌদ্ধ ধর্মের বিশাল ঘটেছিল, তো ভগবান বিষ্ণু গিয়ে করেছেন এই সমস্ত কাজ, যদিও করেছিল বাঙালিরা, আমি ইতিহাসটা বলে দিলাম আপনাদের। কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে এই যে চীন একটা আলাদা কিছু বিজাতীয় দৃষ্টিতে দেখা হয়, এটা তো হওয়ার কথা নয়। ভগবান বিষ্ণুর অবতারেরই তো সৃষ্টি সেটা, এই জাতিটার জন্ম। তো জাপান তো তাই। তো সুতরাং আমাদের আগ্রাসন বলতে কিন্তু কোনো আপত্তি থাকার কথা নয়, এবং যদি আমরা বলি, এতেও অন্য কারোর আপত্তি করার কোনো কারণ নেই। তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে বৌদ্ধ ধর্ম এবং বাঙালি জাতীয়তাবাদ, এই দুটো কিন্তু একই সাথে জুড়ে ছিল প্রায় 1500 বছর। পাল সাম্রাজ্যের পতন, সেখান থেকে বৌদ্ধ রাষ্ট্রীয় ক্ষেত্র থেকে একেবারে অপসৃত হয়ে গেল, এবং নানা রকম সামাজিক অবক্ষয় ইত্যাদি ইত্যাদি নানা কিছু নিয়ে কথা আছে আর কি, কথা উঠেছে। এরপরে সেন বংশ, এবং সেন বংশ হচ্ছে ভয়ঙ্কর হিন্দু, এবং একটা খুব ভালগার বিষয় রয়েছে, একটা খুব ভালগার বাঙালি জাতিসত্তা, এবং বাঙালিরা এটা নিয়েই, এই ভালগার বিষয়টাকে নিয়েই খুব আর কি বুক ফুলিয়ে দেন। আদি সুরের গল্প, আপনারা নিশ্চয়ই আদিসুরের গল্প জানেন, আমি গল্পই বলছি, যে কনৌজ থেকে 5 জন ব্রাহ্মণ এবং 5 জন কায়স্থকে নিয়ে আসা হয়েছিল বাঙালি জাতিকে ক্রমাগত তারা বংশবৃদ্ধি করবার মধ্যে দিয়ে বাঙালি জাতিকে আর কি ইয়ে করবে, শোধন করবে, বা যাই হোক শিক্ষিত করবে বা ইত্যাদি। এটাও অ্যাগ্রেশন, এটাও আগ্রাসন। যদি এই ঘটনা সত্যিই ঘটে থাকে, আমি জানি না এরকম কোনো ইয়ে আছে কিনা, এরকম বল্লাল সেন ওই সময় যেটা করলো আর কি, কৌলিন্য প্রথা, বল্লাল সেন জাস্ট এজেন্ট মাত্র। তো বল্লাল সেনের পেছনে অন্য শক্তি ছিল আর কি। বল্লাল সেন খুব বিরাট কোনো সাম্রাজ্যের অধীশ্বর এরকম তো কোনো কালই ছিলেন না, বল্লাল সেন লক্ষণ সেন এরা কেউ ছিলেন না। কিন্তু এরা হিন্দু সমাজের মাথা হয়ে এসে বাংলায় বসলেন, এবং তারা কিছু কাজ শুরু করলেন। কি কাজ? যে এই বৌদ্ধ ধর্মকে যত রকম ভাবে মেলাইন করা যায়, বাঙালির যে লোকায়ত ধর্ম, ততদিনে বৌদ্ধ ধর্ম বাঙালির লোকায়ত ধর্মে, সকলের আচরণযোগ্য একটি লোকায়ত ধর্মে পরিণত হয়েছে। তার অজস্র ভাষণ তৈরি হয়েছে, সেই মতো গান তৈরি হয়েছে, সেই মতো কবিতা তৈরি হয়েছে, সেই মতো সাধন মার্গ তৈরি হয়েছে, ইত্যাদি তৈরি হয়েছে। এগুলোকে সমস্ত অর্থে মেলাইন করা, এবং একটি আবার কেন্দ্রীয় একটি ধর্মমত, একটা রাষ্ট্রীয় ধর্মমত জবরদস্তি করে চাপানো, তার একটা প্রয়াস। এবং সেই প্রয়াসে যেহেতু বাঙালি সেই সময় বাঙালি জীবনে অবক্ষয়, এটা শুরু হলো, এবং 1000 বছর যদি ধরে নিই আর কি এই সময় থেকে, তাহলে এই সময় এটা দেখা যাচ্ছে যে এই সেন রাজবংশের হাত ধরে এই হিন্দু আগ্রাসন এটা স্টার্ট হলো। এবং এই হিন্দু আগ্রাসনের পর থেকেই মোটামুটি, আপনারা জানেন, আমি এর আগেও মানে কালাপানি, এটা একটা হচ্ছে সমুদ্রযাত্রা হচ্ছে কালাপানি, এবং সেটা মহাপাপ, এটা হিন্দু শাস্ত্রে ছিল। এবং ব্রিটিশরা আসবার পরেও যারা ইউরোপ গেছে, যে সমস্ত বাঙালি, তাদেরকে সমাজচ্যুত করে দেওয়ার একটা প্রয়াস, যদিও সামাজিক রাজনৈতিক ভাবে এদের উপরে প্রভুত্ব করবার ক্ষমতা সেই সময় এই হিন্দু ধর্মের যে মাথা যারা, তাদের সেই অর্থে ছিল না, কিন্তু তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেছিল যে এদেরকে একদম একঘরে করে দেওয়া, কারণ কালাপানি পেরিয়ে এসছে। তো কালাপানি ছিল এবার কালাপানি পেরিয়েই তো পৃথিবী এক্সপ্লোর করেছিল বাঙালি, তার এই কালাপানি নিষিদ্ধ হয়ে গেল আর কি, সমুদ্রযাত্রা নিষিদ্ধ হয়ে গেল। ফলত এই যে লিগ্যাসি, এই যে সমুদ্রযাত্রার লিগ্যাসি, এই যে গোটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবার যে লিগ্যাসি বাঙালির ছিল, এই যে বাঙালির যে আন্তর্জাতিক হয়ে উঠবার যে প্রবণতা আজকেও যেটা রয়েছে,
বাঙালি সর্বক্ষেত্রে আন্তর্জাতিক একটা অ্যাপ্রোচ রয়েছে, সে রাষ্ট্রীয় কাঠামোর ঊর্ধ্বে উঠে একটা জায়গায় পৌঁছতে চায়। এটা আসলে খুব অতীত থেকেই বাঙালি সেটা ইনহারেট করেছে, তার এটা উত্তরাধিকার। তো বিষয়টা হচ্ছে যে আমরা যেটা ইতিহাসে দেখলাম যে জাস্ট ওই 70-80 বছরের একটা পর্যায়, তারপরেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সে 7-8 জন ঘোড়সওয়ার নিয়ে এসে বাংলা দখল করে নিল। লক্ষণ সেন নবদ্বীপের যে রাজপ্রাসাদ সেটা ছেড়ে তিনি পালিয়ে গেলেন ঢাকার দিকে, এবং তারপরে তার কি হলো ইত্যাদি প্রভৃতি। তো এই প্রথম মুসলিম আক্রমণ হলো। এবার বিষয়টা হচ্ছে যে যারা এটা মনে করছেন বাংলায় বসে যে মুসলিমরা বহিরাগত, মুসলিমরা বাইরে থেকে এসে একটি ধর্মমত সেটা আমাদের ইয়ের উপরে চাপিয়ে দিচ্ছে বা চাপিয়ে দিয়েছে, যদিও ইতিহাস সে কথা বলে না। মুসলিম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ইনি আসছেন, ইনি দাস বংশ যাবে প্রতিষ্ঠা হচ্ছে, অর্থাৎ 1206 সাল সেখানে মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে রেখে চলে যাচ্ছেন, এবং কুতুবউদ্দিন আইবকের হাত ধরে দাস বংশের প্রতিষ্ঠা হচ্ছে ভারতবর্ষে। তারই অন্যতম সহকারী বখতিয়ার খলজি। কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সেটেল করে যাচ্ছে, এ ছুটতে ছুটতে আসছে বাংলা অব্দি, অসম অব্দি, এবং সে তাদের শারীরিক প্রাবল্য এত বেশি, শক্তি এত বেশি, তরোয়ালের জোর এত বেশি যে মুহূর্তে সবাই সারেন্ডার করছে। এটা এই বাংলা অব্দি আসতে গিয়ে যতটা বিস্তীর্ণ অঞ্চল আসতে হচ্ছে সবাই কিন্তু সারেন্ডার করতে করতেই এসেছে, সুতরাং বাংলার ঘাড়ে দোষটা চাপাবার কোনো কারণ নেই। বাঙালি তো যোদ্ধা নয়, সেটা আমি প্রথম থেকেই বলেছি, কিন্তু বাঙালি অন্যান্য অনেক ক্ষেত্রেই মনে করলে চাইলেই যোদ্ধা হতে পারতো এবং পেরেওছে, সেটা আমরা দেখেওছি বেশ কয়েকটা ক্ষেত্রে। কিন্তু বিষয়টা হচ্ছে যে জয় করে নিল, তার কারণে অবক্ষয় শুরু হচ্ছে বাঙালি জীবনে। তাহলে বাঙালি জীবনের প্রথম অবক্ষয়টা আজ থেকে 1000 বছর আগে শুরু হয়েছিল, সেটা একটা ম্যাসিভ ভয়ঙ্কর ধ্বংস। 1000 বছর 1200 বছর আগে বাঙালি জীবনে প্রথম দুর্ভাগ্য নেমে এসেছিল। এই দুর্ভাগ্য চলেছিল কত বছর ধরে? ধরে নিন প্রায় অষ্টাদশ শতাব্দী, মানে অষ্টাদশ শতাব্দী মানে ধরে নিন সিপাহী বিদ্রোহ এরপর, মানে 1857 সাল তার পর্যন্ত যদি ধরে নিই, তারপর বাঙালির আবার নতুন করে একটা খুব অল্প সময়ের জন্য একটা ফ্ল্যাশ দেখা গেল যে বাঙালি আসলে একটা জাতি, এবং সেই জাতিটা ভারতবর্ষের তো বটেই, এশিয়ার বিভিন্ন অংশের মানুষের যারা রয়েছেন তাদের সকলকে সারপ্লাস করে যাওয়ার সমস্ত পোটেনশিয়ালিটি তার রয়েছে। তো এটা দেখা গেল। কিন্তু তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ওই প্রায় 800 বছরের একটা অন্ধকার যুগ বাংলাতে এটা ছেয়ে এলো। এটা কিন্তু মুসলিম আগ্রাসনের মধ্যে দিয়ে নয়, এটা হলো হিন্দু আগ্রাসনের মধ্যে দিয়ে। একটা জাতিকে ধর্মীয় নানা ধরনের বিধিনিষেধ দিয়ে ঠেকিয়ে দেওয়ার, কালাপানি নিষিদ্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে, আরো এরকম নানা কিছু আর কি, এগুলো ধরে ধরে আরো অ্যানথ্রোপোলজির লোকজন যারা, তারা আরো ভালো করে ক্লিয়ারলি এটা নিয়ে ব্যাখ্যা করতে পারেন, আলোচনা করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো করবার মধ্যে দিয়ে একটা জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হবে। তার যে এই যে গৌরবের যে ইতিহাস, তার আগের যে মানে হিন্দু আগ্রাসনের পূর্ববর্তী যে 1-1500 বছরের যে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাস বাঙালি নিজেই ভুলে গেল, এবং ভুলে গেল তার কোনো প্রমাণও থাকলো না। প্রমাণ থাকলো কি, ছাপ রয়ে যায়, তো সেই মগজে ছাপ থেকে যায়। এই সেই ইউংয়ের নিয়ে প্রচুর কাজ রয়েছে যে হয় না, আমার পূর্বপুরুষের প্রতিটি আমার মগজে কোনো চেতনে অবচেতনে কোথাও না কোথাও, অচেতনে কোথাও না কোথাও ক্রিয়াশীল রয়েছে, কখনো কোনো উপযুক্ত পরিবেশে তা আবার স্ফুরিত হবে। এবং সেটা আমরা দেখলাম কি, এই ব্রিটিশরা আসবার পরে যখন বাঙালি একটু স্পেস পেল, জাস্ট অল্প কিছুদিনের জন্য, খুব স্পেস বলা যায় না আর কি, তবু একটুখানি পেয়েছিল, সেই স্পেসে সে দেখিয়ে দিল যে সে কত বড় জাতি, সে কত পটেনশিয়াল নিয়ে জন্মেছে এবং সেটা ধারণ করে চলেছে। তো এই যে বাঙালি জাতির যে একটা মানে 2500 বছরের একটা ইতিহাস, এই ইতিহাসের একটা রূপরেখা, এটাকে ইতিহাস আমি বলছি না মানে একেবারে, কারণ ইতিহাস বলতে গেলে ইতিহাস সবসময় প্রমাণ নির্ভর একটা বিষয়ের উপরে দাঁড়িয়ে থাকে, তো সেই অর্থে আমি ইতিহাস বলছি না, কিন্তু একটা যদি আউটলাইন বাঙালি জাতি, যেহেতু কিছুই নেই, কোনো ডকুমেন্টসই নেই, সে কারণে আমি আমার মতন করে একটা ব্যাখ্যার রাস্তায় গেছি এবং নানাবিধ সোর্স ধরে আর কি সেটাকে আমি ব্যাখ্যা করছি বা করলাম অনেক দূর অব্দি। তো তাতে এটা খুব স্পষ্টভাবে বলে দেওয়া যায় যে বাঙালির যে
সাম্রাজ্য চেতনা, বাঙালির যে আন্তর্জাতিকতা, বাঙালির যে গণতান্ত্রিকতার বোধ, বাঙালির যে দর্শন চেতনা, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি ধারায় এই ভারতীয়ত্বের সোকল্ড ভারতীয়ত্ব বলে যেটাকে আজকে খুব জোর জবরদস্তি করে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, এবং সোকল্ড হিন্দু ধর্ম, বাংলার মানে উত্তরপ্রদেশের আচরণযোগ্য হিন্দু ধর্মকে জবরদস্তি করে বাঙালির আচরণযোগ্য হিন্দু ধর্মে পরিণত করবার যে প্রেশার একটা তৈরি করা হচ্ছে সামাজিকভাবে, এবং বাঙালিও এটা আজকে দুর্ভাগ্যের সবচেয়ে বড় ইয়ে এটাই হয় যে বাঙালিও এটা বিশ্বাস করতে শুরু করেছে, বা শুরু করেছে না মানে বিশ্বাস করে। কি মনে করে যে বাঙালি ব্রাহ্মণ যে সে অনেক হীন উত্তরপ্রদেশের ব্রাহ্মণের থেকে। ওই জন্য ইদানিং এখানে যাদের একটু পয়সা করি হয়েছে, ছোট লোক ছিল আগে, এখন বড় লোক হয়েছে, এরকম সেকশনকে দেখতে পাচ্ছি আমি, যে উত্তরপ্রদেশ থেকে পুরোহিত এনে এমনি সাধারণ একটা পুজো করানো হচ্ছে। সেই পুরোহিত কিছুই জানে না, একেবারে অশিক্ষিত, কিন্তু তার প্রচার হচ্ছে যে সে কাশী বিশ্বনাথের মন্দিরের নাকি পুরোহিত, এবং তাকে সেখান থেকে এখানে নিয়ে আসা হচ্ছে। তো এইটা একটা অবক্ষয়ের সূচনা, মানে অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভালগার রূপ, একটা অবক্ষয়ের কুৎসিত রূপ হচ্ছে এইটা। তো এবার বিষয়টা হচ্ছে, যাই হোক, এবার এটা করছেন কেউ বা কারা এটা চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের যে হীনতার বোধ রয়েছে নিজের সম্পর্কে, সেই হীনতার বোধ থেকেই তারা এই কাণ্ডটা ঘটিয়ে চলেছেন। তো আমরা খুব স্পষ্টত বাঙালি জাতিকে গৌরবান্বিত বা তার যে হারিয়ে ফেলা যে ইতিহাস, সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিতে চাই। এটাই কেবলমাত্র বাঙালি কিভাবে রুখে দাঁড়াবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, কিভাবে আবার তাকে নিজেকে নিজেকে খুঁজে পাবে, সে তাকে নিজেকে কি করে কাল্টিভেট করবে, ডিসকভার করবে, নিজেকেই বাঙালিকে নিজেকে ডিসকভার করতে হবে। এই যে কাজ, এ কাজ একটা কালেকটিভ ওয়ার্ক, সবার কাজ। সমস্ত বাঙালি যে যেখানে পৃথিবীর যে প্রান্তেই ছড়িয়ে থাকুন না কেন, তাদের এটা কাজ যে তার এই এই ইতিহাসকে রিলেট করে তার যে আজকের যে যাত্রা, সেই যাত্রা তাকে শুরু করতে হবে। এবং এটার মধ্যে দিয়েই আমার যেটা মনে হয় যে বাঙালি সত্যি আর কি আবার তার নিজেকে প্রকৃতভাবে বাঙালির সত্তাকে তাকে খুঁজে পাবে। নমস্কার, ভালো থাকবেন।